যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আমাকে শুনছো, তাদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে আছি আমি শারমিনা ইয়াসমিন, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা থেকে। আজ কথা বলবো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে। এই পাঠ শেষে তোমরা কঠিন, তরল, বায়বীয় পদার্থের প্রসারণ ব্যাখ্যা করতে পারবে। প্রথমে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তন রয়েছে। তাই কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ পাওয়া যায়। তাপ দিলে প্রায় সব পদার্থের আয়তনই একটু বেড়ে যায়। তাপমাত্রা এই বিষয়গুলি যদি আমরা আণবিক মডেল দিয়ে ব্যাখ্যা করি তাহলে এর কারণটি বোঝা কঠিন নয়। একটি কঠিন পদার্থকে আমরা অনেকগুলো অণু হিসাবে কল্পনা করতে পারি। তাদের ভেতর যে আণবিক বল সেটাকে আমরা স্প্রিংয়ের সাথে তুলনা করতে পারি। কঠিন পদার্থে অণুগুলো কিভাবে থাকে সেটা দেখানোর জন্য আমরা অণুগুলোর মাঝে একটা স্প্রিং কল্পনা করেছি এবং পৃষ্ঠা 167তে এটি দেখানো হয়েছে। একটু দেখে নাও। কঠিন পদার্থটিকে উত্তপ্ত করলে অণুগুলো কাঁপতে থাকবে। তাপমাত্রা যত বেশি হবে অণুগুলো তত বেশি কাঁপবে। সত্যিকারের কঠিন পদার্থের প্রকৃতি ব্যাখ্যা করতে হলে আমাদের এই স্প্রিং মডেলটিকে একটুখানি উন্নত করতে হবে। স্প্রিংয়ের বেলায় আমরা দেখেছি একটা স্প্রিংকে কোনো নির্দিষ্ট দূরত্বে প্রসারিত করলে সেটি যে পরিমাণ বলে টানতে থাকে সেই একই দূরত্বে সংকুচিত করলে এটি ঠিক একই বলে ঠেলতে থাকে। কঠিন পদার্থের অণুগুলোর জন্য এটি পুরোপুরি সত্যি নয়। অণুগুলোকে একটু বেশি দূরত্বে সরিয়ে নিলে এটি যে বলে টানতে থাকে সেই একই দূরত্বে কাছাকাছি আনলে অনেক বেশি বলে ঠেলতে থাকে। অর্থাৎ স্প্রিংটি যেন একটি বিশেষ ধরনের স্প্রিং। এটা প্রসারিত করতে কম বল প্রয়োগ করতে হয়, কিন্তু সংকুচিত করতে বেশি বল প্রয়োগ করতে হয়। এখন তুমি কল্পনা করে নাও একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকার কারণে অণুগুলো কাঁপছে। বিশেষ ধরনের স্প্রিং হওয়ার কারণে কাঁপার সময় অণুগুলো কাছাকাছি যায় কম, কিন্তু দূরে সরে যায় বেশি। এবারে কঠিন পদার্থটিকে আরও উত্তপ্ত করা হলো। অণুগুলো আরও বেশি কাঁপতে থাকবে এবং তোমরা বুঝতেই পারছো অণুগুলো এই বিশেষ ধরনের স্প্রিংয়ের জন্য যেহেতু বেশি কাছে যেতে পারে না, কিন্তু সহজেই বেশি দূরে যেতে পারে, তাই অণুগুলো একে অন্যের থেকে একটু দূরে সরে নতুন একটা সাম্যাবস্থা তৈরি করবে। সব অণু যখন একে অন্য থেকে দূরে সরে যাবে তখন আমাদের কাছে পুরো কঠিন বস্তুটাই একটি প্রসারিত হয়ে গেছে বলে মনে হবে। বাস্তব জীবনে আমাদের কঠিন পদার্থের প্রসারণের বিষয়টা সবসময় মনে রাখতে হয়। তোমরা নিশ্চয়ই রেল লাইনের মাঝের ফাঁকটি দেখেছ। তাপমাত্রার প্রসারণকে মনে রেখে এটা করা হয়েছে। প্রসারণের এই সুযোগটি না দিলে রেলগাড়ি চলার সময় ঘর্ষণের কারণে উৎপন্ন তাপে রেল লাইন আঁকাবাঁকা হয়ে যেতে পারত। বেশি মিষ্টি খেয়ে এবং নিয়মিত দাঁত ব্রাশ না করে তোমাদের যাদের দাঁতে ক্যাভিটি হয়েছে তারা তখন ডেন্টিস্টের কাছে গিয়েছ। তারা হয়তো লক্ষ্য করেছ একটা বিশেষ পদার্থ দিয়ে দাঁতের গর্তটি বুজে দেওয়া হয়েছে। এই পদার্থটির প্রসারণ সহগ অনেক যত্ন করে দাঁতের প্রসারণ সহগের সমান করা হয়েছে। যদি প্রসারণ সহগ দাঁত থেকে কম হতো তাহলে গরম কিছু খাওয়ার সময় এটা দাঁতের সমান প্রসারিত না হয়ে খুলে আসতো। আবার যদি প্রসারণ সহগ বেশি হতো ঠান্ডা খাওয়ার সময় বেশি ছোট হয়ে দাঁত থেকে খুলে আসতো। পদার্থবিজ্ঞান না পড়েও অনেক সাধারণ মানুষও তাপমাত্রার প্রসারণের বিষয়টা জানে। তোমরা লক্ষ্য করে দেখবে কোনো কৌটার মুখ আটকে গেলে সেটাতে গরম পানি ঢালা হয় যেন এটা প্রসারিত হয়ে সহজে খুলে আসে। এখন এসো তরল পদার্থের প্রসারণ নিয়ে কিছু শুনি। তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছু নেই। তরল পদার্থের শুধু আয়তন আছে। কাজেই তরল পদার্থের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকেই বোঝায়। তরল পদার্থের প্রসারণ মাপার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ তরল পদার্থকে সবসময় কোনো পাত্রে রাখতে হয়। কাজেই প্রসারণ সহগ মাপতে চাইলে যখন তরলটিকে উত্তপ্ত করার চেষ্টা করা হয় তখন স্বাভাবিকভাবে পাত্রটিও উত্তপ্ত হয়ে ওঠে এবং পাত্রটিরও একটি প্রসারণ হয়।
কাজেই পাত্রে তরলের যে প্রসারণ দেখা যায় সেটা সত্যিকারের প্রসারণ না, সেটা হচ্ছে আপাত প্রসারণ। কাজেই প্রকৃত প্রসারণ বের করতে হলে পাত্রের প্রসারণের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। সাধারণত তরলের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ থেকে বেশি হয়। যদি তা না হতো তাহলে আমরা আপাত প্রসারণটি হয়তো দেখতেই পেতাম না, মনে হতো আপাত সংকোচন। তরল পদার্থের প্রসারণের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে থার্মোমিটার। নানা রকমের থার্মোমিটার রয়েছে, তার মধ্যে জ্বর মাপার থার্মোমিটার, এটি তোমাদের 173 পৃষ্ঠায় দেয়া আছে, দেখে নাও। জ্বর মাপার থার্মোমিটার তোমাদের সবার কাছেই পরিচিত। থার্মোমিটারের গোড়ায় একটা কাচের টিউবে পারদ থাকে। তাপ দেওয়া হলে পারদের আয়তন বেড়ে যায় এবং একটা খুব সরু নল বেয়ে উঠতে থাকে। কতদূর উঠেছে সেটা হচ্ছে তাপমাত্রার পরিমাপ। জ্বর মাপার সময় যেহেতু থার্মোমিটারকে বগল থেকে কিংবা মুখ থেকে বের করে তাপমাত্রা দেখতে হয়, তখন যেন পারদের কলামটুকু কমে না যায় সেজন্য সরু নলটির গোড়ায় খুব সরু বক্রতা রাখা হয়। এ কারণে একবার প্রসারিত হয়ে উপরে উঠে গেলে তাপমাত্রা কমে যাবার পরও নেমে আসতে পারে না, ঝাঁকিয়ে নামাতে হয়। প্রকৃত ও আপাত প্রসারণ। আগেই বলা হয়েছে তরলকে সব সময় কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাপ দেওয়া হলে তরলটির সাথে সাথে পাত্রটিরও প্রসারণ হয়। তাই সত্যি সত্যি তরলের কতটুকু প্রসারণ হয়েছে সেটি বের করতে হলে পাত্রের প্রসারণটুকু বিবেচনায় রাখতে হয়। এটি বিবেচনায় না রেখে তরলের প্রসারণ বের করা হলে আমরা সেটাকে বলি আপাত প্রসারণ। পাত্রের প্রসারণটি বিবেচনায় রেখে তরলের প্রসারণ বের করা হলে সেটি হবে সত্যিকার প্রসারণ বা প্রকৃত প্রসারণ। একটা সরু নল বিশিষ্ট কাঁচের বাল্বে এ দাগ পর্যন্ত তরলে ভর্তি করে যদি বাল্বটিকে গরম করা হয় তাহলে আমরা দেখব প্রথমে তরলের উচ্চতা নেমে বিতে এসেছে। তোমরা তোমাদের বইয়ের 173 পৃষ্ঠা থেকে দেখে নিতে পারো। এটি ঘটবে কারণ তাপ দেওয়ার পর তরলটির তাপমাত্রা বাড়ার আগে বাল্বটির তাপমাত্রা বেড়ে যাবে এবং তার প্রসারণ হবে, অর্থাৎ বাল্বটি একটুখানি বড় হয়ে যাবে। যদি আমরা তারপরও তাপ দিতে থাকি তাহলে তরলটির উচ্চতা বাড়তে থাকবে। যেহেতু তরলের প্রসারণ বেশি, তাই আমরা দেখব তরলটি এ কে অতিক্রম করে শেষ পর্যন্ত সি উচ্চতায় পৌঁছেছে। নলটির প্রস্থচ্ছেদকে দিয়ে যদি এবি উচ্চতাকে গুণ দেই তাহলে আমরা পাত্রটির প্রসারণ ভিবি পাব। যদি বিসি উচ্চতাকে গুণ দেই তাহলে তরলের প্রকৃত প্রসারণ ভিএল পাব। এখানে আপাত প্রসারণ ভিএ। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি আপাত প্রসারণ ভিএ ইজুকাল টু তরলের প্রকৃত প্রসারণ ভিএল মাইনাস পাত্রটির প্রসারণ ভিবি, অর্থাৎ ভিএ ইজুকাল টু ভিএল মাইনাস ভিবি। এটা গেল আমাদের তরলের প্রসারণ। এবার চলো আমরা গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করি। কঠিন পদার্থের আকার আর আয়তন দুটি আছে, তাই তার প্রসারণ বুঝতে কোনো সমস্যা হয় নাই। তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন আছে, তাই তার প্রসারণও আমরা ব্যাখ্যা করতে পারি কিংবা মাপতে পারি। গ্যাসের বেলায় বিষয়টা বেশ মজার, তার কারণ তার নির্দিষ্ট আকার তো নেই, তার নির্দিষ্ট আয়তনও নেই। গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে গ্যাসটির সাথে সাথে সেই পাত্রের আয়তন নিয়ে নেবে। একই পরিমাণ গ্যাস ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপ হয় ভিন্ন। কাজেই আমরা ঠিক করে নিতে পারি যদি গ্যাসের আয়তন বৃদ্ধি মাপতে চাই তাহলে লক্ষ্য রাখতে হবে তার চাপের যেন পরিবর্তন না হয়। আজকে আমরা কঠিন, তরল, বায়বীয় পদার্থের প্রসারণ সম্পর্কে জানতে পারলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে।